হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে চলে এসেছি, টপ 20 জিকে কোশ্চেন অ্যান্সার রেলওয়ে, এনটিপিসি ও গ্রুপ ডি এক্সামের জন্য। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি। এছাড়া তোমরা যেসব ক্লাসগুলো এই সেশনের মাধ্যমে পাবে সেটা হলো ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, এমটিএস জিডি ও ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রতিদিন আমি একটি এক্সামকে টার্গেট করে তোমাদের জন্য সেটগুলো নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তবে আমি নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো আরো সুন্দর করে তোমাদের জন্য। এই যে প্রশ্নগুলো আমি বানাচ্ছি, প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো এক্সামে এসে গিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেরকম প্রশ্নই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আদার্স কোনো প্রশ্ন আমি উল্টোপাল্টা তোমাদের জন্য নিয়ে আসবো না, কারণ সময় খুবই কম এবং সামনে বুঝতেই পারছো এক্সাম এই সামনে আসতেই চলেছে। তাই তোমরা যাতে প্রিপারেশনটা শুরু থেকে ভালোভাবে নিতে পারো, তাই এরকম ভাবে প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসছি। এবং বলে রাখি, রেলওয়ে এনটিপিসির জন্য তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ অ্যারেঞ্জ করা হয়েছে, যেটার কোর্স ফি মাত্র 499, যেটা ওয়ান টাইম পেমেন্ট করবে এবং সেপ্টেম্বর থেকে এটা শুরু হতে চলেছে। এবং জিকে গুলো থাকবে তোমরা পিডিএফ বেস, এবং জিআই ম্যাথমেটিক্স গুলো সিলেবাস ওয়াইজ ক্লাস পাবে তোমরা গুগল মিটে অ্যাপের মাধ্যমে। সেখান থেকে তোমরা ভালো করে এই পুরো টপিক গুলোকে তোমরা ঝালাই করে নিতে পারবে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও থাকবে এবং মক টেস্ট থাকবে 25। এবং যদি তোমরা জয়েন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে বা তোমরা একটু কথা বলে নিতে পারো। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট আবু, আনাইমালাই, আনাইমুদি, দোদা বেতা। এটার অ্যান্সার আনাইমুদি। এটি উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শিখর, যা আন্নামালাই পাহাড়ের উপরে অবস্থিত। এই মালভূমিটি ভারতের 6টি রাজ্য ছড়িয়ে রয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। তাহলে যত সর্বোচ্চ শৃঙ্গ নাম রয়েছে তোমরা একসাথে একটা কালেক্ট করে রেখে দেবে, যেগুলো তোমরা এক্সামের সময় আরো ভালো করে রিপিট করেও যেতে পারবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? বিভিন্ন রাজ্যের রাজধানী এবং দেশ রাজধানী, এই দুটো টপিকই স্ট্র্যাটেজিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ। ইম্ফল হলো মণিপুরের রাজধানী। মণিপুরের ইম্ফল তার প্রাকৃতিক দৃশ্য ও সবুজ পরিবেশের জন্য পরিচিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 786 মিটার উপরে রয়েছে। কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? কোন নদীর উপরে পং বাঁধটি গড়া হয়েছে বা তৈরি করা হয়েছে? নর্মদা, বিপাশা, সোন, ইরাবতী। পং বাঁধটি রয়েছে বিপাশা নদীর উপরে। এই বিভিন্ন নদী তীরবর্তী যত বাঁধ রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, বাঁধ বা প্রকল্প এই নামগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, এরকম প্রশ্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিমালয়ের রোহটাং লা থেকে বিপাশা নদীর সৃষ্টি হয়েছে। এটি আরব সাগরে প্রবাহিত শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। বিপাশা নদী হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে প্রবাহিত হয়। আর পং ড্যাম বা বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত। এটির উচ্চতা 133 মিটার। আমরা দেখে নিলাম যে কোন নদীর উপরে রয়েছে, তার সাথে সাথে দেখে নিলাম যে কোন রাজ্যে অবস্থিত। তাহলে নদী প্লাস রাজ্য দুটোই কিন্তু নাম মুখস্থ করে নেবে। কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? এই আরেকটি প্রজেক্টের নাম তোমরা পেলে, সেটা কোন নদীতে রয়েছে প্লাস কোন রাজ্যে রয়েছে? তাপ্তি নদী গুজরাট, মাহি নদী মহারাষ্ট্র, কৃষ্ণা নদী কর্ণাটক, কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। দেখো এই দুটো অপশন কিন্তু কৃষ্ণা নদী কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে। এবার তোমাদের ডাউট আসবে, সেটা তোমরা একটু ভালো করে না মুখস্থ করলে সেখানে প্রবলেম হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে। এটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা ও তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় অবস্থিত। এটি 1955 থেকে 1967 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই বাঁধটি গোদাবরী ও পেন্না নদীর সংযোগস্থলে অবস্থিত একটি প্রকল্প। 5 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র কোনটি? মোরান, ডিগবয়, আঙ্কলেশ্বর, বোম্বেহাই। ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র হচ্ছে ডিগবয়।
এটি আসামের তিনসুকিয়া জেলায় অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম সক্রিয় শোধনাগার ও বিশ্বের প্রাচীনতম সক্রিয় শোধনাগার। তাহলে ভারতের প্রাচীনতম এবং বিশ্ব থেকে ধরলেও সেটা হচ্ছে প্রাচীনতম। এই শোধনাগারকে ভারতীয় হাইড্রোকার্বন বিভাগের গঙ্গোত্রী হিসেবে অভিহিত করা হয়। আসাম একটি পরিবেশগত দিক থেকে সংবেদনশীল রাজ্য। নদীর জলজ জীবন, অপরিশোধিত বা প্রক্রিয়াজাত তেল ছড়িয়ে পড়ার কারণে ঝুঁকির মুখে রয়েছে এই আসাম। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলার নাম কি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? বর্ধমান, কচ্ছ, বাস্তর, লে লাদাখ। এটার উত্তর হয়ে যাবে কচ্ছ, ভারতের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে। এর আয়তন হচ্ছে 45,674 বর্গ কিলোমিটার। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। এই জেলায় কচ্ছি ভাষা ব্যবহৃত হয়। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা হলো পন্ডিচেরির মাহে, যার আয়তন 9 বর্গ কিমি। আয়তনের দিক থেকে বৃহত্তম তো পড়লাম কচ্ছ, আর ছোট যদি বলা হয় পন্ডিচেরির মাহে, যার আয়তন মাত্র 9 বর্গ কিলোমিটার। ভারতের 2011 সালে জনগণনায় 640টি জেলা ছিল। আর দেশের জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম জেলার নাম কি? সেটা হচ্ছে থানে। এই দুটো ভালো করে খেয়াল রাখবে, আয়তনের দিক থেকে বললে কচ্ছ, আর জনসংখ্যার দিক থেকে বললে থানে। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? কন্নড় ভাষা, মালয়ালম, তামিল, মারাঠি। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হলো মালয়ালম ভাষা। এটি আরব সাগরে অবস্থিত। এটি 36টি দ্বীপ ও 32 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি দ্বীপপুঞ্জ। এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। আরব সাগরের বৃহত্তম দ্বীপ সোকোত্রা দ্বীপ ইয়েমেনে অবস্থিত। আরব সাগরের বৃহত্তম দ্বীপ। এটি 4টি দ্বীপ বিশিষ্ট একটি দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ও লাক্ষাদ্বীপ, এবং তার প্রচলিত ভাষা মালয়ালম। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ না নেপাল। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো চীন। এটি পূর্ব এশিয়ার একটি দেশ। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা হলো 1.4 বিলিয়ন। এটি প্রায় 9.6 মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো এটি। ভারত হলো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এবার বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তাহলে ভারতের পজিশনটাও জেনে নিলে। আর আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীন। পরের প্রশ্ন, বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু। বোমডিলা পাস রয়েছে অরুণাচল প্রদেশে। এটি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত। এই পাসটি ভারত ও চীনকে সংযুক্ত করে। এই পাসের মাধ্যমে চীনা সেনাবাহিনী 1962 সালে চীন ভারত যুদ্ধের ভারতে আক্রমণ করেছিল। যুদ্ধের সময় ভারতে আক্রমণ করেছিল চীনা সেনাবাহিনী 1962 সালে। এটি ভারত চীন আর্মির মধ্যে সরকারিভাবে অনুমোদিত 5টি সীমান্ত কর্মী বৈঠকের মধ্যে একটি। পরের প্রশ্ন, ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য, এই অভয়ারণ্যের নাম, এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের চ্যাপ্টার। এই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, বা সেখানে কোন কোন পশু বা জন্তু হচ্ছে তোমাদের সংরক্ষণ করা হয়, সেই সব জাতীয় প্রশ্নগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা। ভিতরকণিকা অভয়ারণ্য ওড়িশাতে অবস্থিত। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত। এটি সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র। তার মানে সুন্দরবনের পরে ভিতরকণিকা রয়েছে। এটি ভারতের মিনি আমাজন হিসাবেও জনপ্রিয়। এই ম্যানগ্রোভ বনটি ব্রাহ্মণী ও বৈতরণী নদীর দুটি বদ্বীপ দ্বারা তৈরি হয়েছে। ভারতের নোনা জলের কুমির জনসংখ্যার প্রায় 70% জন্য এই পার্কটি দায়ী, অর্থাৎ 70% কুমির এখানে রয়েছে। উড়িষ্যার অন্যান্য উদ্যানগুলো দেখে নাও। জাতীয় উদ্যান সিমলিপাল, ভিতরকণিকা, সাতকোশি। এই নামগুলো কিন্তু এক্সামে ঘুরিয়ে আসতে পারে, তাই এটা জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, সুতলেজ, কাবেরী। শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীর উপরে।
কাবেরী নদীর তীরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হলো শিব সমুদ্রম জলপ্রপাত। এটি 1902 সালে প্রতিষ্ঠিত। শিব সমুদ্রম জলপ্রপাত 1902 সালে প্রতিষ্ঠিত, এটি কাবেরী নদীর উপরে রয়েছে। কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত? বিভিন্ন শহরের বা রাজ্যের উপনাম, উপনামগুলো অবশ্যই তোমরা করে যাবে, এই উপনাম থেকে কোশ্চেন আসে। বেঙ্গালুরু, ইম্ফল, সিমলা না তিরুবনন্তপুরম? বাগিচা নগরী হলো এদের মধ্যে থেকে বেঙ্গালুরু। এটি হলো কর্ণাটকের রাজধানী, এটি একটি আইটি হাব। বেঙ্গালুরুর বিখ্যাত বাগানগুলির নাম একটু দেখে নাও। লালবাগ, বিগলবাগ, লুম্বিনী গার্ডেন, কাবন পার্ক, স্বাধীনতা পার্ক, কৃষ্ণারাও পার্ক, প্যালেস গার্ডেন, রণধীর কান্তিভারা পার্ক, ব্যানারহাটা, ব্যানারহাটা জাতীয় উদ্যান। এই সবগুলি হচ্ছে এই বেঙ্গালুরুর বিখ্যাত বাগানের নাম। পরের প্রশ্ন হলো কচ্ছের রণ কোথায় অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট না পাঞ্জাবে? কচ্ছের রণ রয়েছে গুজরাটে। কচ্ছের রণ একটি লবণাক্ত জলাভূমি যার বেশিরভাগ অংশ গুজরাট রাজ্যে ও কিছু অংশ পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এর দুটি অংশ, কচ্ছের বড় রণ আর কচ্ছের ছোট রণ। এই রণ শব্দের অর্থ কি? মরুভূমি। এটাও এক্সামে জিজ্ঞেস করতে পারে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি যেগুলো রাখছি সেগুলো এক্সাম পারপাসে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি ভালো করে দেখবে। কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয় বা করমণ্ডল বলা হয়? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, ওড়িশা? করমণ্ডল বলা হয় তামিলনাড়ু উপকূলকে। করমণ্ডল উপকূলে দুটি রাজ্য রয়েছে, করমণ্ডল উপকূল দুটি রাজ্যে রয়েছে, সেগুলো হলো তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। দুটি রাজ্যের সীমানা ভাগ করছে, তাই তোমরা অপশনটা দেখে কিন্তু অ্যান্সারটা করবে। এটি ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল। এর উত্তরে রয়েছে উৎকল সমভূমি, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণে কাবেরী বদ্বীপ এবং পশ্চিমে পূর্বঘাট। এটি প্রায় 22,800 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। নেক্সট প্রশ্ন, কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা বন্দর মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু? কান্ডালা বন্দর রয়েছে গুজরাট রাজ্যে। কান্ডালা বন্দর গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত। এটি একটি জোয়ার বন্দর। পাকিস্তান থেকে ভারত বিভক্ত হওয়ার পর পাকিস্তানের করাচি বন্দর ত্যাগ করার পর পশ্চিম ভারতে সেবা প্রদানকারী প্রধান সমুদ্র বন্দর হিসেবে 1950-এর দশকে এই কান্ডালা বন্দর নির্মিত হয়েছিল। এটি একটি জোয়ার বন্দর, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন 16 নাম্বার, উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর ভারতের প্রবেশদ্বার দার্জিলিং, শিলিগুড়ি, গুয়াহাটি, শিলং? এটার অ্যান্সার কি হবে? ভালো করে প্রশ্নটা পড়বে, এখানে বলা হয়েছে কোন শহরকে বলা হয়। এখানে যদি রাজ্য বলা হতো তখন কিন্তু উত্তরটা অন্য হয়ে যেত। এটার অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি। এটি আসামে অবস্থিত, অর্থাৎ এই আসামকেও রাজ্য হিসেবে ধরলে তখন এটাকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার। এটি 1947 সালে তৈরি হয়েছিল। আসামে ব্রহ্মপুত্র ও বরাকর এই দুই নদী প্রবাহিত হয়েছে। আসামের মূল ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত, আর আসামের রাজধানীর নাম দিসপুর। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? কালীগণ্ডক, মানস, তোরসা, রাইডাক? ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস নদী। ওয়াংচু নদী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। ব্রহ্মপুত্র নদীর একটি উপনদীর নাম হচ্ছে ওয়াংচু, যা ভুটানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো, অরুণাচল প্রদেশের দিহং, আসামে ব্রহ্মপুত্র, বাংলাদেশের যমুনা নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ এই নামগুলো। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে এই ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, কয়ালি তৈল শোধনাগার কোথায় অবস্থিত? কয়ালি। আজকে মূলত তোমাদেরকে যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু জিওগ্রাফি থেকে নেওয়া, অন্য সাবজেক্ট থেকে কিন্তু আমি আজকে প্রশ্ন রাখিনি। আজকে জিওগ্রাফিকেই টার্গেট করে প্রশ্ন বানানো হয়েছে। গুজরাট, আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ? কয়ালি তৈল শোধনাগার রয়েছে গুজরাটে। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম হচ্ছে জামনগর। ভারতের প্রথম তৈল শোধনাগার 1901 সালে আসামের ডিগবয়ে কাজ শুরু করেছিল। এটি ভারতের পুরানো তৈল খনি। ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন বারাণসীতে, চিত্তরঞ্জনে, কলকাতাতে না ভোপালে? ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন
চিত্তরঞ্জনে রয়েছে। এটি ভারতের বাষ্প লোকোমোটিভ ও বৈদ্যুতিক লোকোমোটিভ উভয়ের জন্যই পরিচিত। আর বারাণসীতে ভারতের ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস তৈরি হয়েছে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? 2011 সালে জনগণনাটা অবশ্যই করে তোমরা এই এক্সাম গুলোর জন্য পড়ে রাখবে, কারণ 2011 থেকেই এক্সামে জিজ্ঞেস করা হবে। সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড? কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? এটার উত্তর হয়ে যাবে কি অরুণাচল প্রদেশ। এবার দেখে রাখো আরো গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য, সেটার নাম হচ্ছে সিকিম। জনবহুল কম। আর সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। আর ভারতের আমরা দেখে নিয়েছি জনঘনত্ব কম অরুণাচল প্রদেশে, আর জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে বিহারে। এই তিনটে প্রশ্ন আর প্লাস জনঘনত্ব কম, চারটে প্রশ্ন কিন্তু এক্সাম পারপাসে তোমাদের করে রাখতেই হবে। এগুলো এক্সামে অবশ্যই আসার চান্স খুবই বেশি থাকে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি এখনো পর্যন্ত, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ প্রতিদিন রাত 9টার সময় তোমাদের জন্য স্পেশাল কুইজ করানো হয় এবং 100 জিকের একটি কুইজ ফ্রি পিডিএফ এর জন্য একটি কুইজ করানো হয়। সেটা যদি তোমরা 90+ পাও তখন কিন্তু তোমরা একটি করে ফ্রি পিডিএফ পেয়ে যাবে বিভিন্ন নোটস এর উপরে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।